দেশজুড়ে জ্বালানির খরা, তেলের খোঁজে পথে পথে যানবাহন, দীর্ঘ লাইনে আটকে গেছে জনজীবনের গতি। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ৬ ব্যাংকে ২,০০০ কোটি টাকার বেশি আমানত, বিপাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। রংপুর মেডিকেলে নেই হাম শনাক্তের ল্যাব, চিকিৎসা চলছে অনুমানের ভিত্তিতে। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শতাধিক। আগাম বৃষ্টি, শিলা আর ঝোড়ো হাওয়ায় ঠাকুরগাঁওয়ে লিচু চাষে বড় ধাক্কা, অনেক বাগানে ঝরে গেছে ফুল, অনিশ্চয়তায় চাষি। জ্বালানি সংকটে অনেকটা স্থবির জনজীবন। বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতে তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। কুমিল্লায় বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ, যেগুলো খোলা রয়েছে সেখানে ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। অনেক পাম্পে সীমিত আকারে তেল বিক্রি করা হচ্ছে, কোথাও চালু করা হয়েছে রেশনিং ব্যবস্থা। নীলফামারীর অধিকাংশ পাম্পে তেল না থাকায় কার্যত বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেও তেল পাচ্ছে না মোটরসাইকেল চালকরা। তেলের অভাবে মোটরসাইকেল চলাচল কমে যাওয়ায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। অনেকেই বিকল্প যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। 4.5 লিটার আমরা 4-5 ঘন্টা পরে আমরা তেল শেষ হয়ে যায়, তখন পাবলিক অনেক গ্যাদারিং করে। পাবলিক করতেছে না, আমরা তেল রাখতে তেল দেই না। 5টা পাম্পে গেছে, কোনোটা তেল পাইনি। চাকা না ঘুরলে তো সব কিছু স্থবির হয়ে যাবে। চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে আমাদের খুবই সমস্যা হয়ে পড়তেছে। তারা সকাল আইলো বিকেল আইও, বিকেল আইলো সকাল আইও। লোকাল দোকানগুলোতে পাওয়া যাচ্ছে তেল, পাম্পে যদি তেল না থাকে তাহলে লোকাল দোকানে তেল কোথা থেকে আসতেছে ওইটা তো বুঝতেছি না। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ৬ ব্যাংকে ২,০০০ কোটি টাকার বেশি আমানত রেখে বিপাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তেলের সংকটের সময় দেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংকিং কেলেঙ্কারির প্রভাব পড়েছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটিতে। আমানতের এই টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রকাশ্যে আসে দেশের ব্যাংকিং খাতে লুটপাটের চিত্র। বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৭টি ব্যাংকের মধ্যে ৫টিতেই ঘটে নামে বেনামে ঋণ জালিয়াতির ঘটনা। ৫ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ২ লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এস আলম গ্রুপের বিরুদ্ধে। এস আলম সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে এফডিআর ও এসএনডি মিলে ২,০৭০ কোটি টাকার বেশি কিছু জমা রয়েছে বিপিসির। ২০২৩-২৪ অর্থ বছরে এ জমার পরিমাণ ছিল ১,৩৪৫ কোটি টাকা। বিপিসির আমানত থাকা ৬টি ব্যাংকের মধ্যে 4টি অবসায়িত হয়েছে। একটু দুর্বল ব্যাংক, এরকম ব্যাংকে আমাদের টাকার পরিমাণ বা এফডিআর এর পরিমাণ কম। তারপরে আমরা রিপিটেডলি আমাদের চেষ্টা করতে থাকবো যেন টাকাগুলো উদ্ধার হয়ে আসে। নামে বেনামে ঋণ ও লুটপাটে ব্যাংকগুলোতে তারল্য সংকট থাকলেও সে সময় দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সমস্যাগ্রস্ত ব্যাংকে টাকা দেওয়ার এস আলম গ্রুপের ব্যাংকে টাকা রেখে বিপিসির পাশাপাশি চট্টগ্রাম বন্দর সহ অনেক প্রতিষ্ঠান এখন আমানত ফেরত পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায়। এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো অনেক আগে থেকেই অনেক ব্যাংক প্রবলেমটিক ব্যাংক ছিল। যারা টাকা ওখানে অ্যাকাউন্ট খুলেছে, টাকা দিয়েছে, তারা অবৈধভাবে লাভবান হয়ে ওখানে টাকাটা দিয়েছে। তারা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এগুলো দেখে নাই। বিপিসি জানতো যে কোনো সময় এই ব্যাংকগুলি দুর্যোগে পড়তে পারে। বিপিসির পুঁজিতে যে সংকট, সে পুঁজি সংকটের জন্য তাকে কি করতে হবে? তখন সরকারের কাছ থেকে আরও ধার নিতে হবে, অথবা বাড়তি মূল্য জনগণের কাছ থেকে আদায় করতে হবে। আলটিমেটলি ঘুরে ফিরে জনগণকেই বঞ্চিত করা হচ্ছে। আমার মনে হয় এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযোগ আছে রাজনৈতিক প্রভাবে সরকারি আমানত নিয়ম বহির্ভূতভাবে তাদের নিয়ন্ত্রণাধীন ব্যাংকে রাখত এস আলম গ্রুপ। এসব ব্যাংকের ঋণ জালিয়াতি নিয়ে বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় সরকারের একগুচ্ছ সিদ্ধান্তের মধ্যে অফিসের সময়সূচি 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে অফিসে আসছেন কিনা তা তদারকি করতে আগারগাঁওয়ে গিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে সংকট বিবেচনায় অফিসের সময়সূচি 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছে এবং কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে অফিসে আসছে কিনা এ নিয়ে
তো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গিয়েছেন, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। গৌরী, যেটি প্রথমে বলতে চাই সেটি হচ্ছে যে আমরা এই যে অফিসের যে সময়সীমা অর্থাৎ যথাসময়ে কর্মকর্তারা আসছেন কিনা, এটি আমরা দেখেছি এর আগেও যে এই সরকার যখন গঠন হলো তখন আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীদের এই ধরনের একটি তদারকি দেখেছি, একটি ধারাবাহিকতা আছে। আর আপনি যেটি খবরে বলছিলেন সেই জায়গা থেকে বলতে চাই যে বৈশ্বিক যে একটি জ্বালানি সংকট চলছে সেই জায়গা থেকে কর্মঘণ্টা অর্থাৎ অফিসের সময়সূচি 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। তো এই বিষয়টি আরও একটু তদারকি করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম তিনি এসেছেন রাজধানী আগারগাঁওয়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে তিনি এসেছেন। আমরা একটু তার কাছ থেকেই একটু সরাসরি জানতে চাইবো যে তার যে আজকের যে তদারকি সেই বিষয়টি আমরা আজকে আমরা জানতে চাইবো যে মাননীয় মন্ত্রী, আমরা একটু জানতে চাই যে আপনি তো আজকে এখানে এসেছেন, আমরা দেখেছি এর আগেও আপনি বিভিন্ন অধিদপ্তরে একটু তদারকি করেছেন, আজকের একটু বিষয়বস্তুটা যদি বলতেন, আজকের এই তদারকির একটু বিষয়বস্তুটা বা যে আমরা দেখেছি বৈশ্বিক যে জ্বালানি সংকট বিবেচনায় সময়ও তো অফিসের সময় 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। গত সপ্তাহে মন্ত্রী পরিষদ বিভাগের মিটিং একটা সিদ্ধান্ত হয়েছে এবং বৈশ্বিক যে যুদ্ধ অবস্থার কারণে অর্থনৈতিক সাশ্রয়ের ব্যাপারে মন্ত্রী পরিষদ বিভাগ যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে যে অফিস টাইম, অফিসের সময়সূচি সকাল 9টা থেকে বিকাল 4টা হবে, আর ব্যাংকের লেনদেন সকাল 9টা থেকে 3টা এবং অন্য অন্য কার্যক্রম তারা 4টা পর্যন্ত পরিচালনা করবে। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের সকল মন্ত্রী এবং সচিবদের প্রতি নির্দেশনা রয়েছে যে বিভিন্ন কার্যালয়ে যেন আমরা একটু সুপারভিশন করি যে এই টাইমটা মেনটেন হচ্ছে কিনা, কারণ আমরা জনগণের সেবক হিসাবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালনের জন্য যে দায়িত্বটা দেওয়া আছে এটা যদি তারা সঠিকভাবে পালন করছেন কিনা, এই জন্যে আমরা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে আমি এই মনিটরিংয়ে এসেছি। আজকে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রাম অঞ্চলের বা তৃণমূল পর্যায়ের ডেভেলপমেন্টের যে প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা সংক্ষেপে যেটি এলজিডি বলা হয়, আমি একটু পর তথ্য পেয়ে যাব যে আসলে এই সময়ের মধ্যে মানে ঠিক 9টা বা 9টা 5 মিনিটের মধ্যে কারা কারা অফিসে প্রবেশ করেছে এবং এখানে কম্পিউটারাইজ ডাটা কালেকশন করা হয় এবং ফেস মনিটরের মাধ্যমে তারা এখানে প্রবেশ করে। এরই মধ্যে কোনো ব্যত্যয় একটু দেখেছেন কিনা যে উপস্থিতি নিয়ে? ব্যর্থই তো দেখছি, ইতিমধ্যেই তো প্রায় 50-100 ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী দেখছি যে তারা আমাদের সঙ্গেই দাঁড়িয়ে আছে, সময় মতো অফিসে আসতে পারেননি বা অফিসে প্রবেশ করেননি। এ ব্যাপারে আমার মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি আউয়াল সাহেব এখানে থাকবেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব থাকবেন, আমি হয়তো একটু পরে চলে যাব, ওনারা পরে একটা সামারি বা সারসংক্ষেপ করে আমাদের কাছে উপস্থাপন করবে এবং এটা আমি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী দলের মহাসচিব আমাদের শ্রদ্ধেয় স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলবো বা ওনার কাছে একটা আমি উপস্থাপন করবো। ধন্যবাদ। ধন্যবাদ। গৌরী, আপনি শুনছিলেন যে বলছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, অর্থাৎ এই যে কর্মকর্তা কর্মচারীরা যে অফিসে যথাসময়ে আসছেন কিনা যে তদারকি বিষয়টি আমরা দেখেছি, তিনি নিজেই বলছিলেন যে অনেকটা ব্যত্যয় ঘটেছে, যথাসময়ে কিন্তু অনেকেই আসলে অফিসে এসে উপস্থিত হতে পারেননি। তো সব মিলে আসলে বলতে গেলে নিশ্চয়ই সময় গণনার সঙ্গে সঙ্গে আমরা জানবো যে এই বিষয়টি একটু বলে রাখি যে আমরা দেখেছি প্রধানমন্ত্রীও ঈদের পরে তার যে সচিবালয়ে সেখানেও কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তিনি আসলে এক ধরনের যে একটু খোঁজখবর নেওয়া যে যথাসময়ে আসলে সচিব থেকে শুরু করে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা যথাসময়ে অফিসে আসছেন কিনা, সব মিলে সমীকরণের সঙ্গে সঙ্গে আমরা অন্তত এই বিষয়গুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। গৌরী। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। তেলের সংকট কুমিল্লাতেও, পাম্পগুলোতে দীর্ঘ লাইন। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, জ্বালানি ভোগান্তি তো সারা দেশেই ছড়িয়ে পড়েছে, সকালের চিত্র কি সব মিলে জানতে চাই। কুমিল্লা আমরা সকালে বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। পেট্রোল পাম্পগুলোতে আমরা বিশেষ করে মোটর সাইকেলের দীর্ঘ লাইন দেখেছি। এই মোটর সাইকেলগুলো ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু সিটি ফোটা তেলেরও দেখা মিলছে না। তো কুমিল্লার আমি এখন আছি কুমিল্লা নগরীর তেলিকোনা পেট্রোল পাম্পে। সেখানে একটি পেট্রোল পাম্পে, সেই পেট্রোল পাম্পটি যেভাবে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, তেমনি পুরো কুমিল্লার 80টি পেট্রোল পাম্পের চিত্র এটি। আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি বা মালিক পক্ষের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা চাহিদার তুলনায় অর্ধেক
তেল চাঁদপুর ডিপো থেকে পান। যদি 9,000 লিটার তাদের চাহিদা থাকে, তাদেরকে 4,500 লিটার দেওয়া হয়। আর এই 4,500 লিটার তেল আসা মাত্রই নিমিষে শেষ হয়ে যায়। তো বিশেষ করে হয়তো তারা এই তেল বিকাল নাগাদ বা রাত্রে পাওয়ার পরেই তারা মোটরসাইকেল আর এদেরকে তেল দেওয়া শুরু করেন। কিন্তু এই তেলের জন্য যদি তেলের জন্য আসেন 1,000 মোটরসাইকেল জড়ো হয়, তার মধ্যে হয়তো 500 মোটরসাইকেল পায় আর 400 মোটরসাইকেল হয়তো পেট্রোল পাম্প থেকে ফিরে যেতে হয়। এতে অনেক সময় গত কয়েকদিনে আমরা দেখেছি বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল আরোহীদের মাঝে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে এবং সেখানে নিয়ন্ত্রণে পুলিশকেও লাঠিচার্জ করতে হয়েছে। আমরা একটি পেট্রোল পাম্প দেখেছি কুমিল্লা নোয়াখালী সড়কের MR ফিলিং স্টেশনে তেল নেই পেয়ে বাইকাররা মহাসড়ক আঞ্চলিক মহাসড়কটি অবরোধ করে পরে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এইভাবে কুমিল্লায় প্রতিদিন কোথাও না কোথাও পেট্রোল পাম্পে তেল নিয়ে হাতাহাতি মারামারির ঘটনা ঘটে এবং বিশেষ করে তেল না পেয়ে চরম সংকট পাচ্ছে মোটরসাইকেলের কর্মজীবীরা এবং কৃষকেরা সেচ সংকটেও অনেকটা নাকাল অবস্থায়। তবে নাসির, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেল নিয়ে অস্থিরতার মধ্যে 12 কেজি LPG সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার। তবে নির্ধারিত দামে মিলছে না বাজারে, গুনতে হচ্ছে বাড়তি অর্থ। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, দাম বৃদ্ধির পর ভোক্তা কি বলছে, বাজারে LPGর সংকট দূর হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। গৌরী, আপনি জানেন যে খুলনায় কিন্তু যে পাইপলাইনে গ্যাসের সরবরাহ নাই, যার কারণে এই অঞ্চলে মানুষকে নির্ভর করতে হয়। বিশেষ করে LPG যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের মাধ্যমে যে গৃহস্থলের যে চাহিদা, সেই চাহিদা মিটিয়ে থাকেন এবং এই অঞ্চলের যে চিরাই কাঠের যে সংকট সেটা কিন্তু রয়েছে, যার কারণে অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছেন যে এই LPG গ্যাসের উপরে। আমরা রয়েছি যে খুলনার যে সুনামধন্য একটি প্রতিষ্ঠান আসাদ স্টোর, এখানটায় কিন্তু দীর্ঘদিন যাবত তারা এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং আমরা দেখেছি যে খুলনার বিভিন্ন স্থানে যে খুচরা বিক্রয় হচ্ছে সেখানে দেখেছি যে সরকার নির্ধারিত দামের চেয়ে কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। সেটা কিন্তু বলা যায় যে 1728 টাকায় নয়, সেটা কিন্তু 1800 টাকা, 1850 টাকা, 2000 টাকা বিক্রি হচ্ছে এবং এখানে LPG গ্যাসের যে সংকট সেটা কিন্তু দেখছি না। তবে সংকটটা হচ্ছে যে বা যে নির্ধারিত যে মূল্য, সে মূল্যের চেয়ে অনেক স্থানে বেশি দামে বা চড়া দামে বিক্রি হচ্ছে, যার কারণে যে ভোক্তা যারা রয়েছে তারা বলছেন যে নিয়ন্ত্রণের কথা। এবং এখানে রয়েছেন এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী হাসিবুর রহমান। আপনার সাথে জানতে চাইব আসলে আপনারা এই যে দাম বাড়ছে, দাম বাড়ার পর সরকার নির্ধারিত দামে মূল্য বিক্রি নিয়ে বিভিন্ন ক্রেতাদের মাঝে বিভিন্ন মত পার্থক্য দিয়ে, আসলে বিষয়টা একটু বলবেন ক্লিয়ার করে। এই যে জানুয়ারি মাসের আগে মোটামুটি সমস্যা ছিল না, এখন জানুয়ারি মাসের পর থেকেই এই বিআরসি আর এই সরকারি যে রেটের সাথে সম্পৃক্ত হচ্ছে না। আপনার সরকারি রেট কম আর এই কোম্পানি ডিউ রেট বেশি। এই যে দুইটা সমন্বয়ের অভাবে যে এই সাভারাটা এই ক্রেতাদের মধ্যে, ডিলারদের মধ্যে, দোকানদারের মধ্যে এই সমস্যাটা হচ্ছে। এই যে ওমেরার ডিও রেট 1800 টাকা, আপনার এই যে বেসিংকো ডিও রেট হলো আপনার 1940 টাকা। আমার যেরকম ডিলার বলছে, এই 1940 টাকাতে সে গ্যাস আনতে কখনোই 1728 টাকা গ্যাস বিক্রি করবে না। এই যে সময়টা যদি মানে এই যে কোম্পানি আর এই যে বিআরসিসির সাথে সমন্বয়ের অভাবের কারণে এই সাভারাগুলো আমরা হচ্ছে। দাম গ্যাস অ্যাভেলেবেল আছে কিন্তু আপনার এই দামের এই সমন্বয়ের অভাবের জন্য এই যে এই কোম্পানি এক রেট, এক কোম্পানি এক রেট, এই জন্যই সমস্যাটা হয়েছে। এই ধন্যবাদ আপনাকে। এবং এনারা যে বলছেন শুধুমাত্র যে ভোক্তা পর্যায়ের যে বা খুচরা বিক্রেতা পর্যায়ের যে অভিযান বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেই হবে না, সমন্বয় করতে হবে কোম্পানির সঙ্গে এবং কোম্পানি যে রেটে বিক্রি করছেন বা সরকার নির্ধারিত দামে কোম্পানি বিক্রি করলে খুচরা পর্যায়ে সেই রেটে বিক্রি করা সম্ভব বলে এখানে যারা খুচরা বিক্রেতা দাবি করছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। কৌড়ি। আমিরুল, ধন্যবাদ আপনাকে।
হাম আতঙ্ক ছড়াচ্ছে রংপুর বিভাগেও। শুধুমাত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2 সপ্তাহে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 3 ডজনের বেশি শিশু। আর চলতি বছর বিভাগ জুড়ে সংখ্যা ছুঁয়েছে শতকের ঘর। তবে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় বাড়লেও এখানে নেই নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা। ফলে অনুমানের ভিত্তিতে চিকিৎসা চলায় উদ্বেগ বেড়েছে জনমনে। জ্বর, লালচে ফুসকুড়ি, কাশি আর শ্বাসকষ্ট, এই উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 10 দিনে ভর্তি হয়েছে 37 শিশু। অথচ উত্তরে প্রায় 2 কোটি মানুষের চিকিৎসার প্রধান কেন্দ্রটিতে নেই হাম শনাক্তের ল্যাব। উপসর্গ দেখে অনুমানের ভিত্তিতে চলছে চিকিৎসা। তো 7 দিন থেকে জ্বর, বাচ্চা কিছু খায় না, কিন্তু এখন জানি না হাম না অন্য কিছু, এখনো ট্রিটমেন্ট করা হয়নি। চিকিৎসা চলতেছে, মনের মধ্যে কত আতঙ্ক, কি হয় না হয় চিন্তায় আছি। যে চিকিৎসাটা আমরা দিচ্ছি মোটামুটি আমাদের কোনো ঘাটতি থাকতেছে না। শুধু হাম নয়, বেড়েছে ঠান্ডাজনিত রোগ নিয়ে শিশু ভর্তির হারও। প্রতিদিন গড়ে 300-রও বেশি শিশু জ্বর, সর্দি, নিউমোনিয়া বা শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালটিতে। তবে পরীক্ষা নিরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় স্বজনদের মাঝে উদ্বেগ, আছে চাপা ক্ষোভও। নাতনিকে নিয়ে আসি, পাশের রোগে তো হামের রোগী, জানি যে কোন রোগী কোন জিনিস কোন সরে যায়। পরীক্ষা নিরীক্ষা যেটা হচ্ছে ঢাকায় করানো হয়, রংপুরে যেটা হচ্ছে নাই। আমার মনে হয় যেটা রংপুরেও হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা থাকা দরকার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে। আতঙ্ক নয়, সচেতনতা ও সময়মতো টিকায় জোর তাদের। হামের রোগীদের চিকিৎসার জন্য আমরা আলাদা আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছি এবং সেখানে তারা চিকিৎসা নিচ্ছে। এবং যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে, ভবিষ্যতে আরও রোগীর সংকলনের জন্য আমরা দ্বিতীয় একটা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করে রেখেছি। এবং হামের রোগীদের নমুনা পরীক্ষার জন্য আমরা ঢাকায় প্রেরণ করেছি এবং আমরা শীঘ্রই হয়তো সেই নমুনা রিপোর্ট পাবো। জনগণ যাতে আতঙ্কিত না হয় সেই জন্য আমাদের প্রতিটি হাসপাতালে আমাদের নিয়মিত স্বাস্থ্য বার্তায় হামের লক্ষণযুক্ত রোগীদেরকে দ্রুত হাসপাতালে আসা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আমরা বলেছি। চলতি বছর রংপুর বিভাগে 86 জনের হাম শনাক্ত হলেও মৃত্যুর ঘটনা নেই। তবে হাম প্রতিরোধে দেশের 30 উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হলেও তালিকায় রাখা হয়নি রংপুরকে। ডিবিসি নিউজ ডেস্ক। হামের বিশেষ টিকাদান কার্যক্রম চলছে নাটোরে। উচ্চ ঝুঁকিতে থাকায় শিশুদের টিকায় আওতায় আনা হচ্ছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, হাম তো ছোঁয়াচে রোগ, যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য কোনো ধরনের আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে কিনা, এবং আরেকটু জানতে চাই যে যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে তাদের টিকা দেয়া হচ্ছে কিনা, সব মিলিয়ে জানাবেন। নাটোর সদর হাসপাতাল, জেনারেল হাসপাতাল যেটা, সেইটাতে এ পর্যন্ত 70-এরও অধিক হামের লক্ষণ নিয়ে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এবং তাদের যে সাধারণত মানুষ যেটা যে গায়ে র্যাশ বের হলে, তাদের জ্বর হলে বা পাতলা পায়খানা হলে হামের লক্ষণ বলে তারা ধরে নেন। সাধারণ পাবলিকের মধ্যে এইরকম পারসেপশন আছে, সেইটা ধরেই কিন্তু তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে 2 জনেরই মৃত্যু হয়। কালকে 1 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখনো কিন্তু স্বাস্থ্য বিভাগ বা সিভিল সার্জন আমাদের এই তথ্য দিতে পারেননি, কিন্তু আমরা রোগীর আত্মীয়তা পরিবারের সূত্র ধরে আমরা জেনেছি তার এরকম লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে। তো এখন 18টি জেলা, যে 30টি উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে, তার মধ্যে নাটোর সদর উপজেলা কিন্তু পড়েছে। এবং গতকাল এই বিশেষ টিকার কিন্তু উদ্বোধন করা হয়েছে। এইখানে একটু ঘাটতি রয়েছে স্বাস্থ্য বিভাগের প্রচারণায়। যেমনটি এখানে গতকাল রানী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হলেও আজকে কিন্তু এখানে টিকাদান করা হচ্ছে না। এখান থেকে সদর হাসপাতাল যেটা, সেইখানে টিকা দান প্রক্রিয়া চলছে, টিকা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে এসে অভিভাবকরা কিন্তু ঘুরে যাচ্ছেন। এখানে স্বাস্থ্য বিভাগ কিন্তু কোনো রকম প্রচারণা চালাননি যে প্রধান যে টিকা কেন্দ্র, এই রানী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্র, সেইখানে আজকে টিকা দেওয়া হবে না, দেওয়া হবে সদর হাসপাতালে। তাতে অভিভাবকদের মধ্যে একটু বিরক্তি আছে। আমাদের সামনে 2-1 জন এসেছেন, তারা কিন্তু এই কথা বলেছেন যে এরকম তথ্য তাদের জানা নেই। আর একটা বিষয় হচ্ছে যে টিকা দানের যে প্রচারণা, সেটি কিন্তু সঠিকভাবে হয়নি বলে তারা দাবি করছেন। মাইকিংটা হলে ভালো হতো। টেলিভিশনে বা যেটা স্থানীয় পত্রিকা রয়েছে, অনলাইন রয়েছে, সেগুলোতে যথেষ্ট প্রচারণা থাকলেও সেগুলি সবাই দেখেন না বলে তারা বলছেন। তাদের যদি মাইকিং থাকতো তাহলে সেটা ভালো হতো। এবং যদি বলা হতো যে আজকে নাটোর সদর হাসপাতালে দেওয়া হবে, তাহলে অভিভাবকরা কিন্তু সেখানেই চলে যেত তাদের টিকা দেওয়ার জন্য। কৌরি, এ পর্যন্ত ছিল নাটোরের বিশেষ টিকাদান কর্মসূচির খবর।
ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার মাস পার হলেও এখনও মূল অভিযুক্ত বাদে বাকি আসামিরা ধরাছোঁয়ার বাইরে। প্রধান আসামি ফজলুর রহমানকে চিকিৎসাধীন অবস্থায় কারাগারে পাঠানো হলেও তদন্ত প্রক্রিয়ার ধীর গতিতে ক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা। ৪ মার্চ নিজ বিভাগীয় কক্ষে হত্যা করা হয় সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে। ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। ঘটনার হোতা হিসেবে চিহ্নিত করা হয় ওই বিভাগেরই সাবেক কর্মচারী ফজলুর রহমানকে। আত্মহত্যার নাটক সাজিয়ে হাসপাতালে আইসিইউতে কাটানোর পর ১ এপ্রিল তাকে কারাগারে পাঠায় পুলিশ। হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে ২ জন অধ্যাপক এবং ১ জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আদালত থেকে ৩ আসামির দেশত্যাগে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তদন্ত কমিটি সম্প্রতি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তথ্য আহ্বান করেছে। তবে এখনও প্রভাবশালী চক্রটি ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি শিক্ষার্থী সহ সবার। তবে পুলিশ বলছে মামলার তদন্ত কার্যক্রম চলছে। একজন বিভাগীয় প্রধান হত্যা হয়েছে, ওনার পরিবার থেকে যাদের কথা বলা হয়েছে তাদেরকে এখনো গ্রেপ্তার দেখানো হচ্ছে না। 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পারিনি। আসলে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রচুর একটা গাফিলতি আছে, তারা এটাকে সাধারণ কেস হিসাবে দেখছে। সরকার বিশ্বজিৎ সরকার এবং শ্যামসুন্দর সরকার ওদেরকে দ্রুত যেন গ্রেপ্তার করা হয়। যে মূল আসামি নিজেও আহত হয়েছিলেন, ডাক্তার তাকে ফিট ঘোষণা করলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় 4 ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহত হন অন্তত 30 জন। রবিবার সন্ধ্যায় পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার মসজিদ বাড়ির যুবকদের সাথে পলাশ সিনেমা হল মোড়ের যুবকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চলে প্রায় 2 ঘণ্টা। আধ ঘণ্টা পর ফের 2 পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাত হয়ে যাওয়ায় 2 পক্ষ টর্চ লাইট জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। এতে আহত হন 2 পক্ষের অন্তত 30 জন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বেশ কয়েকজনকে আটক করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 6 বছরেও মেরামত হয়নি জামালপুরের সরিষাবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ঝিনাই নদীর সেতু। বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে স্বেচ্ছাশ্রমে নির্মিত কাঠের সেতুই চলাচলের একমাত্র ভরসা স্থানীয়দের। এতে চরম ভোগান্তিতে এই পথে চলাচলকারী অন্তত 20 গ্রামের লক্ষাধিক বাসিন্দা। জামালপুরের সরিষাবাড়ি এবং মাদারগঞ্জের 4 গ্রামের লক্ষাধিক মানুষ। উপজেলা শহরে তাদের যাতায়াতের অন্যতম উপায় নদীপথ। 2003-04 অর্থবছরে সোয়াকৈর হুদুরমোড় শাহজাদা হাট এলাকায় ঝিনাই নদীর উপর 200 মিটার ঝাড়কাটা সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিডি। 2006 সালে তা চলাচলের জন্য উন্মুক্ত হয়। কিন্তু 2020 সালে বন্যার তোড়ে ব্রিজের 2টি পিলার সহ 2টি গার্ডার দেবে যায়। নদীগর্ভে বিলীন হয়ে যায় সেতুর মাঝের অংশে 60 মিটার। এরপর 6 বছর কেটে গেলেও জোড়া লাগেনি সেতুর 2 প্রান্ত। শুষ্ক মৌসুমে নদীতে স্বেচ্ছাশ্রমে তৈরি কাঠের সাঁকো দিয়ে চলাচল করলেও বর্ষায় একমাত্র মাধ্যম নৌকা। এতে প্রায় ঘটে দুর্ঘটনা। গর্ভবতী মহিলাগুলা যখন সমস্যা হয় তখন আমরা এই নৌকা দিয়ে পার হইতে খুব কষ্টে আছি। দোকানপাট আগে ভালোই চলতো, ব্রিজ থাকতে ব্রিজ ভাঙার পরে বাজারটা একবারে নিঃস্ব। আমরা অতি তাড়াতাড়ি এই ব্রিজটা সংস্কার অথবা নতুন ব্রিজের জন্য সরকারের কাছে আমরা আবেদন করি। আতঙ্কে অনেক অভিভাবক সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় না। এছাড়াও পণ্য পরিবহনে বাড়তি খরচের পাশাপাশি কৃষি পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। আমরা মালামাল কিনবে গেলে 50 টাকা না এলেও ভাড়া বেশি দিয়ে নেওয়া হন লাগে, আবার ব্যাস ফারে গেলেও 50 টাকা ভাড়া কম দিয়ে নেওয়ার লাগে। যখন বর্ষার সময় হয়, নৌকা দিয়ে চলাচল করতে হয়, তখন আমাদের খুব সমস্যা। বাচ্চারা সময় মতো স্কুলে যেতে পারে না। এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, নতুন অর্থ বছরে বরাদ্দ পেলে কাজ শুরু হবে। নতুনভাবে ব্রিজটি নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। অর্থ বরাদ্দ হলে পরে আমরা ওই ব্রিজটি নির্মাণটা সমাপ্ত হবে এবং এলাকাবাসীর যে দীর্ঘদিনের একটা ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা উন্নতি সাধন হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতুটি পূর্ণাঙ্গ রূপ পাবে এমন প্রত্যাশা সবার। শুভ্র মেহেদি, ডিবিসি নিউজ, জামালপুর। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, শাকসবজি থেকে মাছ, মাংস সবকিছুর দাম বেড়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। কুড়িগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে জানাবেন এবং কোন পণ্যের দাম কেমন তাও জানতে চাই। আর দামের ঊর্ধ্বগতি নিয়ে ক্রেতারা কি বলছেন সব মিলিয়ে জানাবেন।
রিকভারি আসলে নিত্যপণ্যের জিনিসের যেমন প্রভাব পড়েছে এটি আসলে আমরা জানি যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে যে তেলের সংকট সেটিকেই কিন্তু আসলে মূল কারণ বলে ক্রেতা এবং বিক্রেতারা সবাই একই অভিযোগ রাখতেছেন। তারপরও বাজার যে সরবরাহ ব্যবস্থা সেটি কিছুটা হলেও বিঘ্ন ঘটতেছে বলতেছে বিক্রেতারা। তারা জানাচ্ছিল যে আসলে যে পণ্যটি তারা যে উৎপাদিত মূল্য যেটি রয়েছে সে মূল্য যদিও ঠিক রয়েছে কোম্পানির তাদের, সেটি পরিবহন ক্ষেত্রে তাদের যে বাড়তি ব্যয় কারণে সেটি হাত বদল হয়ে তাদের ঘরে পৌঁছাইতে তাদের প্রতিটি পণ্যের মধ্যে 2 থেকে 3 টাকা বৃদ্ধি তারা করতে বাধ্য হচ্ছে, এটি তারা জানাচ্ছিল। অন্যদিকে কাঁচা শাকসবজি যেটি রয়েছে এটি কুড়িগ্রামের আসলে যে উত্তরের জেলা হওয়ার কারণে, দেশের সর্বোত্তরের জেলা হওয়ার কারণে কিছুটা পরিবহন ক্ষেত্রে আমদানির কারণে তাদের কিছুটা বাড়তি দাম হয় বলে তারা জানাচ্ছিল। সেক্ষেত্রেও তারা যেটি সপ্তাহ আগে যেটি ছিল 30 টাকা করে পটল, সেটি হয়েছে সপ্তাহ ঘুরে এটি 50 থেকে 60 টাকা মান বেঁধে। এছাড়া বেগুন, ঝিঙ্গা, তারপর হচ্ছে যেমন মরিচ, পেঁয়াজ এগুলো রয়েছে, তো সেই জিনিসগুলোরও দাম বেড়েছে। এছাড়া যেটি রয়েছে আসলে আমিষের যে চাহিদাটা যেটি মানুষ পূরণ করে, এখানে যেহেতু সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি এগুলো সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এবারে বিক্রেতা জানছে, যেটি সপ্তাহান্তর যেটি 30 টাকা 230 টাকা দরে যে ছিল দামটি সেটি এখন 280 থেকে 90 টাকা, এরকম বিভিন্ন জিনিসের উপর একটি প্রভাব পড়েছে বলে জানাচ্ছিল ক্রেতা বিক্রেতা। তাদের মিশ্র প্রতিক্রিয়াও যেমন রয়েছে তেমনি তারা আশা করছেন হয়তো এটি স্বাভাবিক হবে খুব সহজেই। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বাজার থেকে। তুহিন, ধন্যবাদ আপনাকে। ভালো ফলনের আশা থাকলেও আগাম বৃষ্টি, শিলা আর ঝোড়ো হাওয়ায় ঠাকুরগাঁওয়ে লিচু চাষে দেখা দিয়েছে বড় ধাক্কা। অনেক বাগানে ঝরে গেছে ফুল। ক্ষতির মুখে চাষি ও শ্রমিকদের জীবনে এখন অনিশ্চয়তার ছাপ। ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সরকারি সহায়তার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মুকুলে ভরে উঠেছিল গাছ, ছিল ভালো ফলনের আশা, কিন্তু আগাম বৃষ্টি, শিলা আর ঝড়ো হাওয়ায় সেই স্বপ্ন এখন প্রায় ভেঙে চুরমার। অনেক বাগানেই ঝরে গেছে অধিকাংশ মুকুল। ঠাকুরগাঁওয়ের লিচু চাষিদের মধ্যে এখন হতাশার ছাপ। জেলার বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ আগেও যেসব গাছে থোকায় থোকায় মুকুল ছিল, এখন সেগুলো অনেকটাই ফাঁকা। শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ফুল ঝরে পড়ায় বিপর্যয়ের মুখে বাগান মালিকরা। 18 থেকে 20 লাখ মাল হওয়ার কথা ছিল, এখন ওই আরে মোটামুটি 20-30 লাখ টাকা দাম লাগতো, এখন ওই তুলনায় এখন 50,000 বাগানে মাল নাই। এই নিচুর উপর আমাদের ভরসা করে চলি, সারা বছরে খাওয়া হয়, এবার নাই। ভয়ানক বিপর্যয়, আমরা কিছুই পয়সা পাবো না। এতে যদি সরকার আমাদের একটু সাহায্য সহযোগিতা করতেন লিচু বাগানি চাষিদের, তাহলে আমাদের বিশাল একটা উপকারে আসতো। ফলন কমে যাওয়ায় কর্মসংস্থান নিয়ে শঙ্কা লিচু শ্রমিকদের। যেটুকু আছে ওইটুকুই আমরা বাঁচানোর চেষ্টা করতেছি, কারণ আমাদেরকে তো থাকতে হবে। এবার আমাদের প্রচুর লস, একদম মুকুলের অবস্থা খুব খারাপ। আর এবার তো লিচু সঙ্গ নাই, সব ঝরে গেছে পানিতে, এখন যা আছে তাই দেবার তো বিষ মারে বেড়াচ্ছি আর কি। ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকরা এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি, কর্তৃপক্ষ যদি যে তাদেরকে সহযোগিতা করে তাহলে করবে, ইনশাল্লাহ আমরা সেটা করবো আর কি। ঠাকুরগাঁও জেলায় প্রায় 281 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লিচুর চাষ হয়। দ্রুত সহায়তা না পেলে এই খাত থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। পার্বত্য জেলা খাগড়াছড়িতে সম্ভাবনার অপার দুয়ার খুলেছে সূর্যমুখীর চাষ। একদিকে মূল্যবান ভোজ্য তেল যেমন উৎপাদিত হচ্ছে, অন্যদিকে সূর্যমুখী বাগান কাছে টানছে পর্যটকদেরও। অনাবাদি জমি কাজে লাগিয়ে সূর্যমুখী চাষে পাহাড়ি জনগোষ্ঠীর খুলেছে আয়ের নতুন পথ। বিস্তৃত সবুজের মাঝে হলুদের সমারোহ, পাহাড়, ঝর্ণা, মেঘের মিলন মেলার মাঝে এমন দৃশ্য দেখতে ভিড় করছেন পর্যটকরা। প্রকৃতির এই অপার রূপ ক্যামেরায় বন্দী করতে ব্যস্ত কেউ কেউ। আমাদের খাগড়াছড়িতে এমন পরিবেশ দরকার। আমরা তো খাগড়াছড়ি অনেক সুন্দর, তারপরেও যদি আমরা এরকম বিকেলে সবাই পার করার জন্য একটা বাগান পাই, ফুলের বাগান, মনোরম পরিবেশ, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। মনে হচ্ছে যতক্ষণই থাকে মনে হয় ঘোরা শেষ হবে না। খাগড়াছড়ি চেঙ্গি নদীর কোল ঘেঁষে বটতলী, কমলছড়ি, কালাডেবা ছাড়াও দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ি উপজেলাতেও দেখা মিলবে এই দৃশ্যের।
আমি প্রথমবারের মতো সূর্যমুখী বাগানে এসেছি, আর এখানকার সৌন্দর্য দেখে আমি সত্যি অনেক মুগ্ধ। সূর্যমুখী বাগানে এসে অনেক বেশি ভালো লাগছে, অনেক ছবি তুলছি, প্রিয় বান্ধবী এবং ছোট বোনদের নিয়ে আসছি, অনেক ভালো লাগছে, অনেক চিল করছি সবাই মিলে। কৃষকরা জানালেন, ধান বা সবজির তুলনায় সূর্যমুখী চাষে ঝুঁকি কম, লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে আবাদ। ফুলের প্রতি আকৃষ্ট হয়ে অনেকেই দিনে দিনে মানুষ সমাগম হয়। আমরা এখান থেকে প্রবেশ মূল্য নিচ্ছি 20 টাকা করে। এখন আমরা দুটোই লাভবান হচ্ছে, এক তেল পাবো আর এক আয় রোজগার হয়। পাহাড়ের অনাবাদি জমি কাজে লাগিয়ে কৃষকরা সূর্যমুখী চাষে স্বাবলম্বী হচ্ছেন, আর রঙিন ফুলের সৌন্দর্য পাহাড়ে যোগ করছে আলাদা আকর্ষণ। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, আর আমরা এখানে ঘুরতে আসছি নিজের ট্র্যাডিশনাল ড্রেস পরে। মনোরম পরিবেশে এরকম সুন্দর ভিউ, যেটা আসলে আমার ড্রোনে খুব ভালো ফুটেজ আসছে। ফুল চাষে আগ্রহীদের প্রশিক্ষণ ও উন্নত বীজ দিয়ে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা সরিষার পাশাপাশি সূর্যমুখী আবাদ বৃদ্ধির জন্য কৃষকদেরকে বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছি। 55 হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ হয়েছে, বর্তমানে মাঠেগুলো ফুল অবস্থায় আছে। এবছর 50 হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 55 হেক্টর জমিতে। পরিকল্পিত উদ্যোগ ও সহায়তা অব্যাহত থাকলে সূর্যমুখী হতে পারে এই অঞ্চলের কৃষির অন্যতম শক্তি। ডিবিসি নিউজ ডেস্ক। পাহাড়ে বসন্তের ছোঁয়া, সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে আমের গুটি, আবার কোথাও এখনো মুকুলের সমারোহ। শুধু দেশি নয়, বান্দরবানে চাষ হচ্ছে বিদেশি জাতের আমও। স্থানীয় কৃষকদের দিচ্ছে বিকল্প আয়ের উৎস। তবে আবহাওয়ার বিরূপ আচরণে ফলন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পাহাড়ি জেলা বান্দরবন, উঁচু নিচু পাহাড় জুড়ে সারি সারি আম গাছ দৃষ্টি কাড়ে সবার। জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি, চিম্বুক ও সদরসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় দেখা মেলে এই চিত্রের। দেশি জাতের পাশাপাশি মিয়াজাকি, কাটিমন, রেড পালমার জাতের আমও চাষ হচ্ছে এখানে। চৈত্রের শেষ সময়ে এখন ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আমের মুকুল পরিচর্যা করতেছি যেন ফলটা ঝরে না যায়। গত বছরের তুলনায় এ বছরে হয়তো আরো বেশি ফলন ফলতে পারে, ওই আশায় আমরা করতেছি। তবে আবহাওয়ার বিরূপ প্রভাব ভাবিয়ে তুলছে চাষিদের। এবার মুকুল ঝরে পড়ার হার বেশি হওয়ায় সম্ভাব্য ফলন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এবছর মুকুল অনেক সুন্দর বা অনেক মুকুল হচ্ছে, কিন্তু গত বছরের মতো গুটি নাই, মুকুল আর ফুল গত বছর থেকে বেশি, কিন্তু গুটিটা টিকে না। তবে ভালো ফলন পেতে হলে সঠিক পরিচর্যার পরামর্শ কৃষি বিভাগের। আমের 15 থেকে 20 বার এমনি মুকুল ঝরে যায়, ন্যাচারালি ঝরে যায়। আর যদি বৃষ্টিপাত বা খরা হয় অনেক সময় সেই ফলন কম হতে পারে। তবে আবহাওয়া যদি অনুকূলে থাকে ইনশাআল্লাহ ভালো মুকুল আসবে এবং আমের ফলনও ভালো আসবে। গেল কয়েক বছর ধরেই বান্দরবনের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আম, এমনটাই মত সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।